নারায়ণগঞ্জে ৭ জনকে খুনের ঘটনার পর এলিট ফোর্স র্যাবের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই এখন প্রশ্ন তুলছেন। কিন্তু কথা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা যাবে কিভাবে? অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মাননা নিয়ে স্বর্ণে ভেজাল দেওয়ার যে ঘটনা পত্রপত্রিকায় এসেছে, সেটি কি শুধুই ভেজালের ঘটনা? সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন সামিয়া জামির। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র্যাবের জড়িত থাকার অভিযোগ ওঠার পর র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে কি বড় ধরনের সংস্কার চালানোর প্রয়োজন হয়ে পড়েছে? সংস্কার চালানোর কি প্রয়োজন হয়ে পড়েছে? র্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এখানে সম্পৃক্ত থাকার বিষয়ে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, আশরাফ কায়সার। প্রথমত আমার মনে হয় সংস্কারের প্রয়োজন অনেক আগেই উপলব্ধি করা গেছে। বিশেষ করে র্যাব যখন ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, বিচার বহির্ভূত হত্যার সাথে যুক্ত ছিল, অনেক দিন থেকেই বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব এবং পুলিশ তো বটেই, তারা আইন শৃঙ্খলা ভঙ্গের কাজ করছে, তারা সমাজে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়ে এক ধরনের অমানবিক আচরণ করছে। আমার ধারণা নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা আমাদের চোখ উন্মোচন করে দিয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমি এখনও সরকারকে তদন্ত কমিটি গঠন করা ছাড়া বস্তুত অর্থে তেমন কোনো কার্যক্রম করতে দেখছি না যেটি আমাদেরকে আশ্বস্ত করবে নাগরিক হিসাবে। ধন্যবাদ আপনাকে। মির্জা তাসলিমা সুলতানা। আমি আবার পাল্টা প্রশ্ন করতে চাই। র্যাব সংস্কারের প্রশ্ন এসছে, আমার প্রশ্নটা হচ্ছে র্যাবের কি দরকার ছিল, কখন র্যাব দরকার হলো? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য পুলিশ বাহিনী ইতিমধ্যেই ছিল, মানে কেন র্যাব দরকার হলো? পুলিশকে সংস্কার করে বা পুলিশের যে সমস্ত ঘাটতি ছিল সেটা দিয়ে কি যথেষ্ট, মানে সেটা করেই কি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারতাম না? র্যাবকে ইম্পিউনিটি দিয়ে, হ্যাঁ, এবং যেটা নাকি পাবলিকলি বলাও হয় না, যে র্যাব যে ইম্পিউনিটি এনজয় করে, তার মানে র্যাবের শাস্তি হওয়া সেটা হচ্ছে খুব অল্প অফেন্সের জন্য র্যাব যে সমস্ত শাস্তি হয়েছে সেগুলো হয়েছে, কিন্তু র্যাব যে সমস্ত হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, র্যাব যে কিলিংয়ের সাথে যুক্ত, সেগুলোর জন্য আজ পর্যন্ত কোনো শাস্তি হয়েছে বলে আমরা জানি না। র্যাবের প্রথম থেকে যদি আপনি কার্যকলাপ দেখেন ২০০৪ সাল থেকে, বাংলাদেশের জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে কিন্তু র্যাবের একটা বড় ভূমিকা ছিল এবং সেটা অনেকের কাছে স্বীকৃত হয়েছে। এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ করা, অনেক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, উন্নতি করার কিন্তু র্যাবের ভূমিকাকে একেবারে কি অস্বীকার করা যাবে? এটা পুলিশ বাহিনীকে দিয়েও করা সম্ভব ছিল বলে আমি মনে করি। যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকতো, পুলিশ বাহিনীকে সেই রকম সংস্কার করে একটা এলিট, এবং আমার জন্য খুব গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানী হিসেবে এলিট শব্দটা আসে কোত্থেকে? আমি ক্লাস ডিভাইডেশনকে যখন স্বীকার করে নিই, আমি স্বীকার করে নিতে রাজি নই। এবং আমি সমাজকে যদি পৃথিবীর বিভিন্ন দেশেই আছে এরকম এলিট ফোর্স, কিন্তু পৃথিবীর অনেক দেশেই আছে, থাকতেই পারে, কিন্তু আমি আমার সমাজের প্রেক্ষিতে আমি মনে করি যে এলিট বাহিনী বলার মধ্য দিয়ে আসলে আমি এই বাহিনীগুলোর মধ্যে একটা, যদিও র্যাবের যে কার্যক্রম আছে, তাদের যে ওয়েবসাইট আছে, সেখানে বলা হচ্ছে পুলিশ, মানে সেখানে বিভিন্ন রকম বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে ইংরেজি অংশে বলা হচ্ছে যে র্যাব আসলে যে পুলিশের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আর বাংলা অংশে বলা হচ্ছে র্যাব হচ্ছে পুলিশের সাথে সহযোগিতামূলক সংগঠন হিসেবে কাজ করে। তার মানে একটা অস্পষ্টতা ওখানেও আছে। এটা স্পষ্ট করে বলা হচ্ছে পুলিশের বিশেষ বাহিনী, এটাকে র্যাবকে সেভাবে মানে কমান্ডিং। কিন্তু আমার কাছে একদম ওয়েবসাইটের তথ্যগুলো আছে। র্যাবের কি এখন সংস্কারটা কিভাবে করা যেতে পারে? আমি তো আমার পজিশন হচ্ছে র্যাবেরই বাংলাদেশে কোনো দরকার নেই, র্যাব একটা খুনি বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি মনে করেন, মাঝখানে আপনি। আমি আপার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলবো যে মানুষের শরীরে যখন কোনো একটা অঙ্গ ক্যান্সার হয় বা কোনো একটা জটিল সমস্যা হয়, তখন কিন্তু মানুষটাকে জবাই করে মেরে ফেলে না, সেই অঙ্গটাকে ডাক্তার হয়তো বাদ দিয়ে দেন। তো র্যাব যদি একটা অঙ্গ হয়, র্যাবের যে কয়জন এটার জন্য দায়ী, তাদেরকে আমার মনে হয় যে শাস্তি দিয়ে
দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে র্যাবকে বন্ধ করে দেয়া বা র্যাবকে বাদ দেয়া আমার মনে হয় এটা ঠিক হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। বা পাশে জি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ সময় মতো পৌঁছাতে পারছে না বা পুলিশের অনেক বাধ্যকতা থাকে। তো সেক্ষেত্রে র্যাব সেখানে পৌঁছে অনেক মানে সুন্দর মতো কাজটা সম্পাদন করতে পারে এবং তাদের কাজ পরিচালনা করতে পারে এবং আইন শৃঙ্খলা সেখানে বজায় রাখতে পারে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে র্যাবের দরকার আছে এবং র্যাবের সংস্কার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, শামা ওবায়েদ। আমি মনে করি অবশ্যই র্যাবের সংস্কার প্রয়োজন, কিন্তু আমি যেটা আপার একটা কথা আমি বলবো যে র্যাব যখন তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল, র্যাবের কিন্তু পুলিশের একটা হেল্পিং হ্যান্ড হিসেবে যে আমাদের চাঁদাবাজি বন্ধ করা বা এমন কোনো কেস যেটা পুলিশ সলভ করতে পারছে না, র্যাব কিন্তু অনেক ইনভেস্টিগেশনও র্যাব হেল্প করেছে। র্যাবের এই কাজটা ছিল, কিন্তু র্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি দেখি যে র্যাব কিন্তু এই যে সব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত না, র্যাবেরও একটা দায়বদ্ধতা থাকা উচিত, এইটা সংস্কার প্রয়োজন আছে। এখন আরেকটা যেটা আমি বলতে চাই, র্যাব, পুলিশ বলেন, র্যাব বলেন আর যেটাই বলেন, সরকার বা রাষ্ট্র যদি প্রশাসনকে কোনো একটি এজেন্সিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে তখনই কিন্তু তারা মাথায় উঠে যায়, এবং র্যাবের এটাই হয়েছে। আপনি জবাবদিহিতার কথা বলছেন, এই জবাবদিহিতাটা নিশ্চিত করা যাবে কিভাবে র্যাবের ক্ষেত্রে? জবাবদিহিতা অবশ্যই সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটা যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই বলেন যে গুম খুন কমে গেছে, যেখানে আমরা রাস্তায় বেরোতে ভয় পাই, তাহলে তার গুম খুন অপহরণকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাহলে র্যাব যদি এটা করে থাকে, র্যাব যদি এটার সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে র্যাবকেও প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কথা, সরকারের এটা আমি মনে করি দায়িত্ব যে র্যাবেরও একটা দায়বদ্ধতা, একটা স্পেসিফিকেশন থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। দেখি আরেকজন দর্শকের মতামত, মাঝখানে আপনি। সাদা শার্ট। আমি আপার সাথে সম্পূর্ণ একমত যে আসলে র্যাব যেই সময়ে তৈরি করা হয়েছিল ওই সময়ে ওই মুহূর্তের জন্য আসলে ওই এলিট ফোর্সের প্রয়োজন ছিল। বাট এই মুহূর্তে যে বাহিনী জীবন দিতে জানে না, জীবন নিতে চায়, তাদেরকে মনে হয় না, আমার মনে হয় না এই বাংলাদেশে রাখার প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে। এখানে অভিযোগ আকারে উঠেছে, এগুলো এখনও প্রমাণিত হয়নি। আমি প্যানেলে ফিরে আসি, আবু সাইদ আল মাহমুদ স্বপন। সংস্কার চালানোর কি দরকার আছে র্যাবের এখন এই মুহূর্তে? দেখুন, এখানে খণ্ডিতভাবে কোনো বিষয়কে দেখে লাভ নাই। আমাদের সমস্যা হচ্ছে যখন আমাদের সামনে কোনো বিষয় আসে সেটাকে নিয়ে আমরা একদম সবাই মিলে লেগে পড়ি এবং সেটাকেই শুধু সলভ করার চেষ্টা করি। আপনার র্যাব বলেন বা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে যে এজেন্সিগুলো বা যে প্রতিষ্ঠানগুলো জড়িত আছে, সবগুলো প্রতিষ্ঠানে সংস্কার করা প্রয়োজন আছে। এখানে শুধু র্যাবে নয়, র্যাবের সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। আজকে ঢাকা শহরের ধরেন সিএমএম আদালতে কোন সালের মামলাগুলো বিচার হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন, হয়তো 2004-5 সালের মামলাগুলো এখন বিচার হচ্ছে। সে সমস্ত মামলার সময় যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার ছিল, অনেকে হয়তো রিটায়ার করে চলে গেছে, অনেকে হয়তো বাড়িতে চলে গেছে, সাক্ষীও হবে, আপনার অপরাধীদের শাস্তি হয় না। আজকে পুলিশ একটা অপরাধীকে গ্রেফতার করছে, একটা আপনার নেশাদ্রব্য সহ গ্রেফতার করছে বা আপনার মাদকদ্রব্য সহ গ্রেফতার করছে, সে 2 মাস পর জামিন পেয়ে যাচ্ছে। ফলে টোটাল সিস্টেমটাকে এলিট ফোর্স হিসেবে র্যাবের কথা স্পেসিফিক্যালি আসছে। না, আমি তো এটার বিরুদ্ধে। আমি বিরুদ্ধে এই কারণে, আমি তো র্যাবের সংস্কার চাই, আমি প্রথমেই বলেছি আমি র্যাবের সংস্কার চাই। সঙ্গে আমি অন্যান্য যে সমস্ত জায়গাগুলো র্যাবের উৎপত্তিটা কেন হয়েছে, যখন প্রচলিত ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রচলিত ব্যবস্থা দিয়ে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে পারছি না, তখনই পুলিশের একটা স্পেশাল ব্যাটালিয়ন হিসেবে র্যাবের উৎপত্তি হয়েছে। র্যাব কোনো স্বতন্ত্র প্রতিষ্ঠান নয়, র্যাবের পুলিশেরই একটি ব্যাটালিয়ন। এবং এখানে একটি যে সংস্কারের ব্যাপারটা আমি আসি, যে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে একটা স্বতন্ত্র কমিশন করে এগুলো একটা জবাবদিহিতা তৈরি করা এবং সেনাবাহিনী থেকে যেন এখানে লোক না আনা হয় এবং র্যাবকে স্বতন্ত্রভাবে পরিচালনা করা, এই সংস্কারের সঙ্গে আপনি একমত? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ স্বতঃপ্রণোদিত হয়ে যে সাজেশন দেবে, বাংলাদেশের নাগরিকবৃন্দ যে সাজেশন দেবেন, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ছাত্র যারা সাজেশন দেবেন, সেই সাজেশনের ভিত্তিতে র্যাবের সংস্কার হওয়া প্রয়োজন। এবং র্যাব শুধু নয়, র্যাবের সংস্কার হওয়া প্রয়োজন, পুলিশের সংস্কার হওয়া প্রয়োজন, বিচার ব্যবস্থার সংস্কার হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলোর কি পরামর্শ আপনারা মানছেন না? তারা হিউম্যান রাইট ওয়াচ বা যারা আমাদের পরামর্শ দিচ্ছেন, তারা দয়া করে, পৃথিবীর অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা ইরাকে একটু তারা সাজেশন দিক, সেগুলো নিয়ে কথা তারা মিশরে একটু সাজেশন দিক, তারা পৃথিবীর অন্য জায়গায় সাজেশন দিক। আমাদের এত সাজেশনের দরকার নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশ আমরা চালাতে সক্ষম।
ধন্যবাদ আপনাকে। দেখি আবার একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি একেবারে পেছনের সারিতে। জি, আমার প্রশ্ন আবু সাইদ আল মাহমুদ সম্পন্নের কাছে, যে বর্তমান র্যাব এবং পুলিশ বাহিনী কর্তৃক ছাত্র জনতা কৃষক সকল শ্রেণীর লোক অর্থাৎ মতবিলম্বী যারা, তাদেরকে ধরে বিনা বিচারে গুলি করে মারা হচ্ছে। আমরা কি তাদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে পারি না? ধন্যবাদ আপনাকে। একটা অভিযোগ আসছে সবাইকে নির্বিচারে মারা হচ্ছে না, যে ব্যাপারটা আসছে সেখানে। আবু সাইদ আল মাহমুদ, এখানে কোথাও নির্বিচারে কোথাও খুন গুম হয়নি, কিছু কিছু অঘটন ঘটেছে, এটাকে অস্বীকার করবার জন্য নাই, অস্বীকার করিও না। র্যাবে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে র্যাবের অনেক অফিসারের শাস্তি হয়েছে, অনেক অফিসার চাকরিচ্যুত হয়েছেন, অনেক অফিসার কারাগারেও আছে। আপনাদের খেয়াল আছে যে একসময় চট্টগ্রামে একটি দরবার শরীফে র্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি দরবার শরীফের মালামাল লুট করেছিলেন এবং তাকে ডাকাতি মামলায় অ্যারেস্ট করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তিনি এখনও কারাগারে আছেন। যদি নারায়ণগঞ্জের ঘটনা, এটি একটি তদন্তাধীন বিষয়, তদন্ত হচ্ছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং আমাদের আশরাফ কায়সার যে বিষয়টি বললেন সরকার দৃশ্যমান কিছু করেনি। ইতিমধ্যে নারায়ণগঞ্জে পুলিশের টোটাল সেটআপই চেঞ্জ করা হয়েছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটি যেহেতু কাজ করেছে, আমি একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হিসাবে আমি কোনো দায়িত্ব জ্ঞানহীন কথা এখানে বলা উচিত না, যেটা তদন্তকে প্রভাবিত করবে বা তদন্তের কাজে বাধা সৃষ্টি করবে। তদন্ত হবার পরে যে সমস্ত ব্যক্তিরা, তারা যতই শক্তিশালী হন, তারা যত বড় কর্মকর্তা হন, তারা যদি জড়িত হন, তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হয়, অবশ্যই তারা আইনে আওতায় আসবেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত। ধন্যবাদ আপনাকে মিস্টার স্বপন, অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে মিস্টার স্বপন বলছেন, আমরাও খবরের কাগজে দেখেছি এবং আপনাকে একটা পরিসংখ্যান বলি, গত 10 বছরে র্যাবের প্রায় 2000 কর্মকর্তা কিংবা নিচপদস্থ যারা আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই পরিসংখ্যান আমার কাছে আছে এবং গুরুদণ্ড দেওয়া হয়েছে প্রায় 700 জনের মতো, 672। তো এগুলো কি আসলে ব্যবস্থা নেওয়ার অংশ না? আপনার পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছে যে এই বাহিনীর অভ্যন্তরীণ অবস্থার, ইনডিসিপ্লিনের অবস্থার চিত্র কেমন। কারণ 2000 যদি ইনসিডেন্ট হয়ে থাকে 2004 সাল থেকে, আমি স্বপন ভাইয়ের সাথে বলতে চাই যে নারায়ণগঞ্জে যে পরিবর্তনগুলো হয়েছে সেটি পরিস্থিতির যে গভীরতা সেই তুলনায় দৃশ্যমান কিছু না আমার কাছে। কেননা এটি অনেক সময় রাজনৈতিক সরকার লোক দেখানো কারণেও করে থাকেন। কেননা নারায়ণগঞ্জের যে মূল সমস্যা র্যাবের অপহরণ ছাড়া, সেটি একটি রাজনৈতিক পরিবার এবং একজন ব্যক্তি যার প্রতি সরকারের প্রধানের এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না, যেটি নারায়ণগঞ্জে অনেক দিন থেকে ত্বকী হত্যা থেকে শুরু করে এই দাবিটি কিন্তু জোরালো হয়েছে। কাজেই র্যাবের যে ঘটনাটি, র্যাব একটা আইকনিক বাহিনী যার ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে ওঠার এখন একদম অভাবিত একটি সময় পার করছে। এখানে যদি দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, ব্যাপকভাবে যদি গভীরভাবে তদন্ত না করা হয় এবং তাদের ব্যাপারে যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, একটি কথা শুধু বলতে চাই, সেটা বলছি, এখন র্যাবের ক্ষেত্রে যদি আসেন, কি ধরনের ব্যবস্থা নিলে একজন নাগরিক হিসেবে আপনি সন্তুষ্ট থাকবেন? প্রথম কথা, সরকারের কাছে আমি আশা করব বিচার বহির্ভূত হত্যা বা ক্রস ফায়ারের ব্যাপারে এক ধরনের গ্রহণযোগ্যতা সরকারের কাছ থেকে আসতে হবে, যে এই বাহিনী ক্রস ফায়ার করেছে, মানুষ হত্যা করেছে। এটি না হওয়া পর্যন্ত, দেখুন, অপহরণ গুম খুন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যেই মানুষগুলোর জীবন গেছে র্যাবের হাতে, তাদের ব্যাপারে কথা বলার কোনো সুযোগ পাওয়া যায়। ধন্যবাদ আশরাফ কায়সার। আমি আরেকজন দর্শকের মতামত দিতে চাই, আপনি বাঁ পাশে 6ষ্ঠ সারিতে। আমার প্রশ্ন, 2010 সালে 24শে জুন বাংলাদেশ চৌধুরী আলম গুমের মাধ্যমে গুমের রাজ্যে প্রবেশ করে এবং 2012 সালের 17 এপ্রিল বিশিষ্ট রাজনীতি ইলিয়াস আলীকে গুমের মাধ্যমে রাজনীতিবিদদের গুম করার একটা কালচার শুরু হয়। সর্বশেষ নারায়ণগঞ্জের যে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেবকে গুমের মাধ্যমে যে একটা কালচার শুরু হয়েছে, আমি যে প্রশ্ন করতে চাই, যারা গুম করছে তারা কি সরকারের অংশ, না তারা সরকার থেকে বেশি শক্তিশালী? তাদের কেন বিচার হচ্ছে না, কেন এর সুরাহা হচ্ছে না? সেটার এখন তদন্ত চলছে। আবু সাইদ আল মাহমুদ স্বপন বলছে তদন্তে বেরিয়ে আসবে। শামা ওবায়দ, আপনি যোগ করতে চাই, 30 সেকেন্ড আপনি সময় পাবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, স্বপন ভাই বললেন যে উনি কোনো কমেন্ট করতে চান না তদন্তের আগে, কিন্তু দুঃখজনক যে মের 1 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গাজীপুর গেলেন, সেই জনসভায় উনি বলে দিলেন যে এই গুম খুন বা এই নারায়ণগঞ্জের এই হত্যার পিছনে বিএনপি দায়ী। তাহলে কি এইটা যারা গুম করেছে বা হত্যা করেছে বা র্যাব যারাই করুক তাদেরকে প্রশ্রয় দেওয়া নয়? আজকে আরেকটা কথা আমি বলতে চাই, আজকে যদি এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আজকে উনি ওই ভদ্রলোক বললেন দল থেকে তো বলেছে এগুলো সরকার করেছে, তদন্তের আগে আপনাদের দল কিভাবে বলল? এখন সরকার, কারণ ওখানে যেটা
আমাদের নারায়ণগঞ্জ থেকে যেটা আমরা দেখেছি, পরে তো দেখা গেল সরকারের লোকই জড়িত। আজকে আমরা দেখলাম এই নূর হোসেন শুধু গডফাদারদের ছত্রছায়া থেকে সে কোটিপতি হয়নি, এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি, প্রমাণিত হয়নি, কিন্তু সে একজন অভিযুক্ত হিসেবে সে কিন্তু তাকে পুলিশও খুঁজছে, সব এজেন্সিগুলো তাকে খুঁজছে। আর সবচেয়ে বড় কথা, এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আজকে সাগর রনির হত্যার যদি বিচার হতো, ত্বকী হত্যার যদি বিচার হতো, ইলিয়াস আলী তদন্তের যদি একটা সুরাহা করতে পারতো, চৌধুরী আলমের গুমের যদি একটি সুরাহা করতে পারতো, বা এত যে গুম হচ্ছে সুনামগঞ্জে এখনো আমাদের বিএনপি নেতা এখনো নিখোঁজ, কুমিল্লার লাকসামে নিখোঁজ, কিন্তু আমার যেটা পয়েন্ট যে এগুলার কোনো কিছু এত বছর ধরে হয়নি দেখে এটা দিনের পর দিন এটা বেড়ে যাচ্ছে এবং প্রশ্রয় দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। সাম্যবাদের কথা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে জনসভায় বক্তব্য দিয়েছেন, সেই মেট্রো বক্তব্যটাকে উনি ম্যাটেরিয়ালাইজ করেছেন। 21শে আগস্টে যখন গ্র্যান্ড হামলা হয়, যখন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনা সহ সবাইকে হত্যা করবার জন্য যখন গ্র্যান্ড হামলা হয় সরকারের মদতে, তখন জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। ধন্যবাদ। এটি রাজনৈতিক মানে মাঠের রাজনৈতিক বক্তৃতা আর হচ্ছে গিয়া আপনার সংসদ অথবা টকশো অগ্রহণযোগ্য, এটি রাজনৈতিক বক্তৃতা। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন সোহেল রানা যুবলীগের কেউ নন, রানা প্লাজা। আমরা সে বিতর্কে আর যাচ্ছি না। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার আপনাদের। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি এখন, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন নজরুল ইসলাম সিদ্দিক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি ব্যক্তি কিংবা সংগঠনকে দেয়া ক্রেস্টের সোনায় ভেজাল দেওয়ার বিষয়টিকে কি সাধারণ দুর্নীতি হিসেবে দেখা যায় নাকি মহা দুর্নীতি হিসেবে? ধন্যবাদ আপনাকে। স্বর্ণে ভেজাল আমরা খবরের কাগজে নিয়ে প্রতিবেদন দেখেছি, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। মির্জা তাসলিমা সুলতানা, এটা কি সাধারণ দুর্নীতি না মহা দুর্নীতি, কোনটা? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এটা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বিষয়টা যখন আপনি ভাবেন যে বিদেশিদের কাছে গেল, পুরো বিশ্বে অনেক মানুষের হাতে পৌঁছলো, তারা যখন এই খবরটা দেখবে তাদের কাছে কি মনে হবে, আপনার কি মনে হয়? আমাদের সম্মান আমরা একে একে বহুদিন ধরে আসলে ভুলুণ্ঠিত করছি, আবার করেছি। আশরাফ কায়সার, বিষয়টা এত সরলীকরণ করলে হবে না। আমার মনে হচ্ছে যে এটি শুধু ভেজাল নয়, এটি একটি মহা দুর্নীতি এবং এটি দেশদ্রোহের শামিল। কেননা দেখুন, 40-43 বছর পরে আমরা বিদেশিদেরকে বলেছিলাম যে তাদের মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমরা সম্মানিত করব। এইরকম অসম্মানিত করা, তাদেরকে ডেকে এনে এবং জাতীয় লজ্জা তাদের সামনে উপস্থাপন করা, এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রতিমন্ত্রী, যিনি ওই সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, যিনি সচিব ছিলেন, তিনি মন্ত্রী তার ভাগিনাকে দিয়ে কাজ করিয়েছেন। বাংলাদেশ এগুলো অভিযোগ। বাংলাদেশ রাষ্ট্রের যে চেহারাটি আমাদের সামনে চলে আসে, সরকারের যে চেহারাটি চলে আসে, এবং 40 বছর পরে আপনি মুক্তিযুদ্ধের অবদান রাখার জন্য মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে ভেজাল একটি পদক দিয়েছেন। এই দায়িত্ব রাজনৈতিক নেতৃবর্গের নিতে হবে, জাতীয় লজ্জার দায়িত্ব তাদের নিতে হবে, এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে যে কোনো পরিকল্পনা এই ধরনের। এই ঘটনাটা কি বাংলাদেশের দুর্নীতির বিস্তারের যে একটা অভিযোগ, সেটাকে প্রমাণ করে? এটি প্রথমত দুর্নীতির বিস্তারের অভিযোগ প্রমাণ করে। এটি সরকারে যারা থাকেন, তাদের যে নিকট আত্মীয় থাকেন, তাদেরকে কাজ দেওয়ার যে একটি প্রবণতা রয়েছে, সেটিকে প্রমাণ করেন। কেননা কিছুদিন আগে আরও একজন মন্ত্রী কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানটি তার নিজস্ব অফিসকে দিয়ে করিয়েছেন, সেটিও কিন্তু একজন মন্ত্রী করতে পারেন না। ধন্যবাদ আশরাফ কায়সার। দেখি দর্শকরা কি মনে করেন মাঝখানে আপনি। যে দেশে একটি নির্বাচন সংবিধানকে অপব্যবহার করে অনৈতিকভাবে একটি অনৈতিক সরকার গঠিত হয়, সে দেশে এই রকমের ঘটনা, এই সোনা এবং দুর্নীতি এটা চলতেই থাকবে। সেজন্য এদেশে আইনের শাসন এবং জনগণের শাসন প্রকৃতভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে তৃতীয় সারিতে। আমার প্রশ্নটা হচ্ছে যে জাতি হিসাবে আর কত নিচে নামলে
আমাদের জনপ্রতিনিধিরা লজ্জিত হয়ে নিজেদের শুধরানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সামনে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিদেশি মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য যেই স্বর্ণপদক দেওয়া হয়েছে, আমি মনে করি শুধু সেই বিদেশি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়নি। এই সরকার মুখে যদিও বলে মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার পক্ষের সরকার, আমরা মনে করি সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে এর মধ্য দিয়ে অপমান করা হয়েছে এবং স্বাধীনতার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে বলে আমি মনে করি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে। ধন্যবাদ। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনার কাছে আসি। উনি প্রশ্ন করেছেন যে আর কত নিচে নামলে রাজনীতিবিদরা অনুধাবন করবেন? প্রথমত যে ঘটনাটি ঘটেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এটাকে অত্যন্ত নিন্দনীয় এবং এটি অবশ্যই বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটি টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটি হয়েছে এবং সেখানে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চরম অস্বচ্ছ কাজ হয়েছে, দুর্নীতি হয়েছে। এই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে চরম অস্বচ্ছ এবং দুর্নীতি, এর সঙ্গে শুধুমাত্র রাজনীতিবিদ জড়িত, বিষয়টা এরকম নয়। একটি টেন্ডার প্রক্রিয়ায় কয়েকটি টায়ারে ডিসিশন হয়, সর্বশেষ ডিসিশনটি দেয় মন্ত্রী, কাউন্টার সাইন করে। এখানে শুধু রাজনীতিবিদকে একা বকা দিয়ে সমস্যাটার সমাধান হবে না, এখানে টোটাল অঙ্গেই সমস্যা, টোটাল অঙ্গকেই ভালো হতে হবে। এবং আমি মনে করি এখানে যে ঘটনাটি ঘটেছে এটি জাতি হিসাবে আমাদেরকে অবশ্যই অপমানিত করেছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরে বিদেশি যারা মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু ছিলেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে সম্মাননা প্রদান করবার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, জাতি হিসাবে আমরা ঋণ মুক্ত হতে গিয়েছিলাম। কিন্তু সেখানে কতিপয় অসাধু ব্যক্তি আমাদের এই ঋণ মুক্তির বদলে আমাদের কারো লজ্জিত করেছে, আমাদের অপমানিত করেছে এবং যারা এর সঙ্গে জড়িত এক তদন্ত কমিটির তদন্ত পেশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী এটি অবশ্যই শাস্তি হতে হবে এবং আমি রাজনৈতিক দলের একজন নেতা হিসাবে বা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি নিজেও এই বিষয়ে সরকারের কাছে, সংসদে একটি জোরালো অবস্থান রাখবো, যাতে করে এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার। ধন্যবাদ মিস্টার স্বপন। আপনাকে আবার একটু দর্শকদের কাছে ফিরে যাই, পেছনের দিকে আরেকজন। হ্যাঁ, আপনি না, তার সামনে সাদা শার্ট। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি সংসদে কথা বলবেন, কিন্তু এই সরকার অবৈধ সরকার 5% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। প্রসঙ্গে যাচ্ছি না, এখানে আমাদের ক্রেস্ট প্রসঙ্গ। ধন্যবাদ আপনাকে। বা পাশে আমি মনে করি পদকে যেই ভেজাল মেশানো হয়েছে, এটি বাংলাদেশের 16 কোটি মানুষের কপালে আরেকটি কলঙ্ক তিলক এঁকে দিয়েছে। এর সাথে যারা জড়িত আছে তাদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটার কোনো বিচার হবে বলে কি আপনার মনে হয়? আমরা অনেক দিন আগে থেকে দেখে আসছি, অনেকগুলো ঘটনায় শুধু তদন্ত কমিটি হয়, এরপর আর কিছু শোনা যায় না। আমরা জানি না এর বিচার হবে কিনা, তবে আমরা বিচারের জন্য খুব বেশি আশাবাদী নই। ধন্যবাদ আপনাকে। শামা ওবায়েদ। আমি একটা কথাই বলতে চাই যে মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, স্বাধীনতা আমাদের গর্ব। যেই সরকার, যেই দল মুক্তিযুদ্ধের চেতনা কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে এবং মুক্তিযুদ্ধের লাইসেন্স শুধু তাদের কাছেই আছে বলে দাবি করে, তাদের সরকারের আমলে এই ধরনের একটি জঘন্য দুর্নীতি, পদ্মা সেতুর দুর্নীতি আর কি দুর্নীতি, এটা টাকার পরিমাণ কম হতে পারে, দুর্নীতির টাকার অঙ্ক কম হতে পারে, কিন্তু এই দুর্নীতি আমাদের সারা পৃথিবীতে আমাদের দেশকে ছোট করেছে, মুক্তিযোদ্ধাদেরকে ছোট করেছে। বিশেষ করে বিদেশিদেরকে যে আমরা এটি সম্মাননা দিতে গিয়েছিলাম, সেটাও প্রত্যেকটি বিদেশিকে আমরা ছোট করেছি। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং এই সরকারের কাছ থেকে এটাই সম্ভব। মিস্টার স্বপন তো বলছেন যে উনি এটা বলবেন সংসদে জোরালো ভাবে এবং উনিও চান যে এটা বিচার হোক। আমি আশা করব যে উনি অবশ্যই বলবেন, কিন্তু যেটা ওই ভদ্রলোক বললেন যে পদ্মা সেতুর দুর্নীতিতে যারা জড়িত বা যে ক্লেমগুলো এসেছিল, সেটার কি তদন্ত কমিটি হয়েছিল, আমাদের লোকজন বিদেশিও গিয়েছিল, সেটার কি কোনো সুরাহা হয়েছে? বরঞ্চ আমাদের প্রধানমন্ত্রী বড় গলায় বলেন যে এটা নাকি সরকারি ব্যাপার ছিল, যেখানে কোনো টাকা ব্যয় হয়নি, যেখানে কিছু হয়নি, তারপরে আপেক্ষিক কথা। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে স্বর্ণের ভেজাল দেওয়ার ঘটনা, এটা তো একটা ঘটনা, এই ঘটনাটা কি প্রমাণ করে যে দুর্নীতির মাত্রা অত্যন্ত ব্যাপক? দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশের দুর্নীতির মাত্রা তো আজকে ব্যাপক একটা বিষয় নয়। বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, সেখান থেকে আমাদের অবস্থার অনেক উন্নয়ন ঘটেছে।
আপনি রাতারাতি একটা চেঞ্জ চাইলে রাতারাতি কোথাও চেঞ্জ হওয়া সম্ভব নয়। এই চেঞ্জ হবার জন্য আপনাকে সময় দিতে হবে এবং সেই সময়ের মধ্য দিয়েই অবশ্যই এগুলো দেখুন। আমি একটা কথা বলি, এই যে সামান্য কয়টা টাকা, কয় ভরি সোনায় কয় টাকা লাভ করছে, এই সামান্য কয়টা টাকা, এখানে কোনো রাজনৈতিক প্রশ্রয় নেই। এখানে টেন্ডার হয়েছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বলেছেন, হ্যাঁ সবকিছু হয়েছে, এরপরে দুর্নীতি হয়েছে। অতএব সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি বিরাজ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দলমত নির্বিশেষে সকল নাগরিককে, সরকারকে, খুবই কথা বলতে সোচ্চার হতে হবে। মাঝখানে যে আপনি মহিলা, আমার কোশ্চেন হচ্ছে আবু সায়েদ আল মাহমুদ স্বপন স্যারের কাছে, যে এই যে স্বর্ণে ভেজাল বলেন, র্যাবের ব্যাপারটা বলেন, সব ব্যাপারে তদন্ত কমিটি কেন পরে গঠন করা হয়? আগে একটা কমিটি থাকবে যেটাতে চেক আউট হবে যে স্বর্ণে ভেজাল হচ্ছে না ভেজাল আছে কি নাই, বা আমি যেই কমিটিটা বা র্যাবকে পাঠাচ্ছি তাদের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, তাহলে তো পরে আর প্রবলেমের বিষয়। ধন্যবাদ। এটার জবাব উনি দিয়েছেন, গ্রহণের মানে গ্রহণ করার ইচ্ছা আছে কিনা। ও যেটা বলেছে আমি 10 সেকেন্ডে বলবো, এই যে স্বর্ণে ভেজাল আছে কিনা এর জন্য অবশ্যই নিরীক্ষা করার জন্য কমিটি আছে, সেই কমিটিও তো পারচেজ হয়ে যায়। এই পারচেজ হয় বলে তো র্যাবের উৎপত্তি হয়েছে, আমাদের প্রচলিত ব্যবস্থা যদি ঠিক থাকতো না র্যাবের উৎপত্তি হতো না। ধন্যবাদ। আশরাফ কায়সার, আমি শুধু একটু বলতে চাই, সমাজের পচন মাছের মতোই, মাথায় প্রথম ধরে, পুরো শরীরে তারপরে ছড়ায়। বাংলাদেশের দুর্নীতি, অনিয়ম সবকিছু উপরে কাঠামোতে আছে এবং বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি যারা, তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। কেননা র্যাবের আজকে অনিয়ম অথবা স্বর্ণে ভেজাল দেওয়া মানে বোঝা যায় যে আপনি কতটা অনৈতিকভাবে সমাজ চলতে পারে, কত বড় অনিয়ম করে পার পাওয়া যায়। এই পার পাওয়ার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। তাসলিমা সুলতানা, খুব সংক্ষেপে। বাংলাদেশের জনপ্রতিনিধিদের জনগণের প্রতি যদি তাদের রাজনৈতিক দায় দায়িত্ব এবং কমিটমেন্ট যদি না বাড়ে, তাহলে এইগুলো চলতেই থাকবে, এগুলো বন্ধ হবে না। যে কারণে বলছিলাম যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, কিন্তু ওটা মনে হয় জনপ্রতিনিধিদের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা, জনগণকে কমিটমেন্টের মধ্যে প্রথমে না রাখলে, জনগণকে যদি আমরা সবার আগে স্পেয়ার করে দেই, তাহলে এরকম চলতেই থাকবে। শামা ওবায়েদ। অবশ্যই আমি আরেকটা যেটা বলতে চাই যে র্যাবের আমরা ওই প্রসঙ্গে যাব না, আমরা স্বর্ণে ভেজাল প্রসঙ্গে আচ্ছা, স্বর্ণে ভেজাল প্রসঙ্গে এই দুর্নীতি তো শুধু উনি বললেন 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমি মনে করি যে এখন যেই দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির মাধ্যমে মানুষ খুন হচ্ছে, 6 কোটি টাকা দিয়ে 7 জন মানুষ খুন করা হচ্ছে, সেটাও দুর্নীতির জন্য, এবং প্রতি পদে পদে দুর্নীতি। এবং আরেকটা যেটা আজকে পড়লাম যে ইলেকশন কমিশনে 1400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইলেকশন কমিশনকে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট স্মার্ট কার্ড বানানোর জন্য। এই 1400 কোটি টাকা দিয়ে আমাদের এই স্পাইনলেস, এই মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন এখন বিদেশ ভ্রমণে যাচ্ছে, এবং ওনারা ইলেকশন তো একটা করতে পারেই নাই, সুষ্ঠু নির্বাচন, সেটাও একটা দুর্নীতি, এবং প্রত্যেকটাই কিন্তু দুর্নীতি। আজকে প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি মিনিস্ট্রিতে দুর্নীতি। যতগুলো বড় বড় বিলবোর্ড দেখেন আমাদের সরকার, এখন বর্তমান সরকার যে লাগাচ্ছে, যত বড় বিলবোর্ড তত বড় দুর্নীতি। ধন্যবাদ শামা ওবায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। ছোট্ট আরেকটি বিরতি নেব, এখন ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন আইনুন ম্যামি। পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান 2 রাজনৈতিক দলকে সংলাপে বসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। এমন একটি সংলাপ কি আদৌ সম্ভব? ধন্যবাদ। এই সংলাপের কথা পশ্চিমা কূটনীতিকরা বারবারই বলে যাচ্ছেন আগামী নির্বাচনকে সামনে রেখে। আমরা সবসময় বাংলাদেশে যারা সিনিয়র পলিটিশিয়ান, মানে সিনিয়র রাজনীতিবিদ 2 রাজনৈতিক দলের, তাদের কথাই শুনি। আজকে আমাদের প্যানেলে 2 জন তাদের চেয়ে অপেক্ষাকৃত তরুণ নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আছেন, ওনাদের কথা শুনবো। এরকম একটা সংলাপ কি আদৌ হবে? শামা ওবায়েদ। আমি যদি একটু পিছনের দিকে যাই, এই সংলাপের কথা কিন্তু গত এই 5 জানুয়ারিতে যে প্রহসনের নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা না হলেও ওনারা সরকার গঠন করতে পারতেন, কারণ 154টা সিট ওনারা অলরেডি পেয়ে গেছিলেন।
তো এই নির্বাচনেরও কোনো দরকার ছিল না। তো 5ই জানুয়ারি অনেক আগের থেকেই কিন্তু বিএনপি এবং আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু একটি দাবি করছিল। না না, আমি এইটার কথা বলছি, সংলাপের যেহেতু কথা, সংলাপে হওয়া প্রয়োজন, ডায়ালগ হওয়া প্রয়োজন। এবং এই কেন সংলাপের প্রয়োজন? কারণ এখনও যদি সংলাপে বসা হয় কিন্তু আমরা কিন্তু একই জায়গায় আটকে যাব যে কোন সরকার বা কী ধরনের সরকারের অধীনে নির্বাচনটা হবে। কারণ সেই কারণেই তো যেহেতু বিএনপি কেন প্রত্যাখ্যান করেছিল 5ই জানুয়ারি নির্বাচন, কারণ এই নির্বাচন কমিশন দিয়ে এবং এই ধরনের আমরা উপজেলা নির্বাচন দেখেছি, আমরা দেখেছি এই সরকার কি করতে পারে, প্রশাসন দ্বারা কি করতে পারে। সুতরাং এই সরকারের আন্ডারে নির্বাচনে যাওয়া যায় না। সুতরাং আমরা মনে করি এখনও তো বিএনপি বলেই যাচ্ছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলে যাচ্ছেন যে এখনও সময় আছে যে আমরা সংলাপে বসি, সংলাপে বসে সমাবেশে এখানে একটা প্রশ্ন, আপনি যে কথাগুলো বললেন আপনাদের সিনিয়র যারা আপনাদের দলের যারা সদস্য আছেন তারা এই কথাগুলো সবসময় বলেন, আপনি তো অপেক্ষাকৃত তরুণ, নতুন প্রজন্মের, আপনারা কি বিষয়গুলোকে একটু ডিফারেন্টভাবে অন্যভাবে ভাবেন যে না সংলাপের মাধ্যমে অন্য কোনোভাবে এটা সমাধান করা যায় কিনা? আপনাদের কি কোনো ভিন্ন মত আছে নাকি? আমি মনে শুনেন, রাজনীতিতে ডিসকাশন, ডায়ালগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আমার সাথে এগ্রি করতে না পারেন, আপনি প্রতিপক্ষের সাথে এগ্রি করতে না পারেন, কিন্তু ডায়ালগটা হওয়া প্রয়োজন। কিন্তু আমরা কি দেখেছি এখানে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের শুধু সরকার, কোন সরকার সেই সময়টা থাকবে, ক্ষমতা থাকবে সেটা দেখলে হবে না। আমাদের প্রত্যেকটি এজেন্সিগুলোকে শক্তিশালী করতে হবে। ইলেকশন কমিশন, তার প্রত্যেকটি কমিশন শক্তিশালী করতে হবে। সংলাপের এই সম্ভাবনা আপনি দেখছেন না? তাহলে আমি মনে করি যদি সরকার না চায় তো সংলাপ হবে কি করে? কারণ তখন যখন তারানকো এসেছিল সেই 2-3 দিনই এদের লাফালাফি ছিল, তারানকো চলে গেছে, সংলাপের কথাবার্তা শেষ হয়ে গেছে, তখনও কিন্তু কোনো সংলাপের কোনো ইচ্ছা সরকারের পক্ষ থেকে ছিল না। ধন্যবাদ আপনাকে মিস্টার স্বপন। দেখুন, সংলাপের বিষয়টাই আমি অন্যভাবে দেখি। সেটি হচ্ছে যে রাজনীতিতে বাংলাদেশের জন্য সমস্যার সমাধানের জন্য সংলাপের কোনো বিকল্প নেই। এখন যদি আমরা রাতারাতি আশা করি যে আগামীকাল প্রত্যুষে দুই নেত্রী বসবেন, সংলাপ করবেন এবং একটি ফাইন সলিউশন আমাদের দেবেন, সেটা কি আশা করছেন? এটা কখনোই সম্ভব, ভবিষ্যতের দিকে সেটা কখনোই সম্ভব নয়। সংলাপ হবার জন্য প্রথমে একটা প্রিপারেশন নিতে হয়, উভয় জায়গা থেকে একটা মানসিকতা পোষণ করতে হয় যে আমরা উভয় জায়গা থেকে কিছু ছাড় দেব। এখন আমি ধরে নিলাম যে আমি আমার জায়গা থেকে এক চুলো ছাড় দেবো না, শামাও মনে করছে তার জায়গা থেকে এক চুলো ছাড় দেবে না, তাহলে কখনোই সংলাপ হবে না। ছাড় দেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং দুই শীর্ষ পর্যায়ের সংলাপের পূর্বে অনানুষ্ঠানিক সংলাপ আগে শুরু হতে হবে উভয় দলের দ্বিতীয় তৃতীয় কাতারের নেতৃবৃন্দ। কি বলে আপনি তো রাজনীতি, আপনার সেন্স কি বলে যে এটা কি হবে? উভয় দলের দ্বিতীয় তৃতীয় সারির নেতৃবৃন্দের মধ্যে আগে একটা প্রিপারেশনের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করতে হবে। সেই গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করবার পরেই শীর্ষ পর্যায়ে আলোচনা হবে, সংলাপ হবে, সমস্যার সমাধান হবে। আমি শুধু এটুকু বলতে পারি, আমি যেটুকু রাজনীতি বুঝি, যে রাজনীতি সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান আছে বা রাজনীতির যেটুকু আমি ধারণ করি, বাংলাদেশে অবশ্যই সংলাপ হবে এবং সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ মিস্টার স্বপন। দেখি আমি আপনার কাছে আসবো আবারও, দেখি দর্শকরা বিষয়টিতে কি ভাবেন। তৃতীয় সারিতে আপনি। সংলাপ নিয়ে কথা বলতেছি, যে সংলাপ যদি শুরু করতে হয় তাহলে এই সংলাপ নিয়ে কালক্ষেপণ না করে আমরা কি আনুষ্ঠানিকভাবে এই মিডিয়ার মাধ্যমে একটি প্রেস কনফারেন্স করে সরকার দলীয় সংসদ সদস্যের এবং যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি যদি একটি আহ্বান জানান যে আমরা অমুক তারিখে এই সংলাপে বসবো, বিগত দিন যেভাবে হয়েছে সে ধরনের কোনো কর্মসূচি হাতে নেওয়া যায় কিনা, তাহলেই তো দেশের এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে। এইভাবে লোক দেখানো যাবে, পাবলিককে উত্তেজিত করা যাবে, কিন্তু এইভাবে সংলাপ করে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দেখি বাঁ পাশে আরেকজন দর্শক, পঞ্চম সারিতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সংলাপে ডাকলে কি বিরোধী দল আসবে? গত আমরা দেখলাম ওনাকে বিরোধী দল 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল খালেদা জিয়া, কিন্তু তার আগেই শেখ হাসিনা ওনাকে টেলিফোনে ওনাকে দাওয়াত দিলেন আসার জন্য, কিন্তু উনি তো আসলেনই না, আলটিমেটাম উনি মানলেন না, ওনার কথাও রাখলেন না। তাহলে উনি না আসলে দাওয়াত দিয়ে কী লাভ? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের এখানে দুজন যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে প্রশ্ন, তারা কি সবসময় আমাদেরকে আশার বাণী দিয়ে যাবেন, নাকি তারা নিজ জায়গা থেকে আজকে এখানে যারা এসেছেন কালকে গিয়ে এই চেষ্টাটা শুরু করবেন? আর যদি শুরু করেই থাকেন সেটা আসলে কতটা ফলপ্রসূ হবে সেই জায়গা থেকে যদি আজকে আমাদের কাছে কমিটমেন্ট করে যান তাহলে কি আমরা আশা দেখতে পারি কিনা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি দুজনের কাছে আসবো, আবার আপনাদের দুজনের কাছে কিন্তু প্রশ্নটি আমি আপনাদেরকে আসবো। তার আগে তাসলিমা সুলতানা, আপনি কোনো সম্ভাবনা দেখেন কি সংলাপের?
সংলাপের আগে আসলে যেটি দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার পালা বদলে বিশ্বাস করে কিনা। এটা যদি তারা নিশ্চিত না হয় তাহলে আসলে তারা যদি নিজেরা মনে না করে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে সরে যেতে হতে পারে, এটার জন্য যদি কোনো রাজনৈতিক দলের প্রস্তুতি না থাকে তাহলে সংলাপ করে আসলে লাভ নেই। সংলাপ করেও সে চাইবে আবার ক্ষমতায় বসে থাকতে। আশরাফ কায়সার, রাজনৈতিক সমস্যার সমাধানে বিশেষ করে 5ই জানুয়ারি যেমন নির্বাচন হলো সেরকম নির্বাচন থেকে বাংলাদেশকে মুক্ত করতে এবং জনগণের ভোটের ভিত্তিতে একটি নির্বাচিত সরকার দেখতে সংলাপ জরুরি, কিন্তু আমি সংলাপের কোনো সম্ভাবনা দেখছি না। কেননা বাংলাদেশে যেই পরিস্থিতিতে সংলাপ হয় সেটি হচ্ছে চাপের মুখে সরকারকে রাখতে পারলে আপনাকে সংলাপে বসতে সরকার বাধ্য হয়। বর্তমানে বিএনপি বা বিরোধী দলের যে অবস্থা আমরা দেখছি সেরকম পরিস্থিতি দেখছি না। আরও বলছেন যে বিএনপিও চায় না যে সংলাপ হোক। ওই রেফারেন্সটি উনি ঠিকই বলেছেন। ওই সময় বিএনপিকে আমরা হয়তো দেখতে চাচ্ছিলাম যে বিএনপি সংলাপের জন্য আরও এগিয়ে আসতে পারতেন, উনি একদিন হরতাল বাদ করতে পারতেন অথবা ওই দিনই চলে আসতে পারতেন, সেই ইন্ডিকেশন বিএনপি থেকেও দেখিনি। আরও একটা জিনিস হচ্ছে সংলাপ কী হবে, কেমন নির্বাচনকালীন সরকার চাই। আমার মনে হয় জনগণ হিসাবে আমি তাতে সন্তুষ্ট না। নির্বাচনকালীন সরকার দলগুলো এই কারণেই চায় যাতে তারা ক্ষমতায় আসতে পারেন, কিন্তু কীরকম রাজনীতি চাই, কীরকম আইনের শাসন চাই, যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, সেগুলোর প্রতিস্থাপন হবে কি করে এবং কি করে বিরোধী দল সংসদে যাবে, এই কথাগুলোকে আমরা সংলাপের আওতার মধ্যে আনতে পারি না। আপাতত তো নির্বাচন নিয়ে সংলাপ, নির্বাচনের ভিত্তিতে তো জনগণের ভোট নিয়ে একটি সরকার গঠিত হবে, কিন্তু আমরা অন্ধভাবে আর নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে খুব বেশি আগ্রহী না। আমরা ভাবতে চাই যারা নির্বাচিত হবেন তারা কি ধরনের শাসন জনগণকে উপহার দিবেন। ধন্যবাদ আশরাফ কায়সার। শামা ওবায়েদ, উনি প্রশ্ন করেছেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে কি এমন কোনো প্রতিশ্রুতি আজকে দিতে পারেন যে সংলাপ একটা ঘটানোর ব্যাপারে বা করার ব্যাপারে কাজ করবেন, চেষ্টা করবেন দলীয় ফোরামে? আমরা মন থেকেই চাই, জেনুইনলি চাই যে সংলাপ হোক। এখন অবশ্যই সেই প্রক্রিয়া তো সবসময় দলের ভিতরে সবাই চাচ্ছে, কারণ আমরা কিন্তু সবাই বিএনপি একটি রাজনৈতিক দল, অবশ্যই গিয়ে বলবেন যে কিছু ছাড় দিয়ে হলো বিএনপি সংলাপে বসা উচিত, অবশ্যই বলবো। কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই যে এখানে যে একজন দর্শক বললেন যে 48 ঘন্টার কথা বললেন, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের এবং স্বপন ভাই যে বললেন যে দ্বিতীয় পর্যায় থেকে হতে পারে সংলাপ, অবশ্যই হতে পারে দ্বিতীয় পর্যায়ের সংলাপ। আমাদের মহাসচিব এর মধ্যে 5 বার উনি বেরোলেন, 5th টাইম জেল থেকে বেরোলেন, ওনার নামে 65টা মামলা। তো এখন ওনাদের মহাসচিবের নামে তো নিশ্চয়ই কোনো মামলা টামলা নেই, উনি জেলেও নাই। তো তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড তো থাকতে হবে। আপনি যে যাদের সাথে বৈঠক করবেন তাদেরকে জেলে করে রাখলে বিরোধী দলের অর্ধেক লোক যে জেলে থাকে তাহলে অভিযোগ আছে। ওনার যে প্রশ্ন, আপনি যদি খুব সংক্ষেপে উত্তরটি দেন, আপনি এখন গিয়ে দলীয় ফোরামে গিয়ে আপনি বলতে পারেন এই কথা যে কিছু ছাড় দিয়ে হলেও বিএনপির সংলাপে যাওয়া উচিত, দলীয় ফোরাম এটা বলবেন? আপনার পক্ষে বলা সম্ভব? অবশ্যই বলা সম্ভব, এবং দলীয় ফোরামে অবশ্যই আমরা বলছি, সবসময় বলছি। কিন্তু আমার নিজেরও একটি কনস্টিটুয়েন্সি আছে, আমি জানি যে আজকে আমি যদি এই সরকারের অধীনে নির্বাচন কমিশনকে ঠিক না করে এই সরকারের অধীনে যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমার কনস্টিটুয়েন্সি কি দশা হবে আমি জানি। সুতরাং আমি তো চাই আগে একটি, কারণ এখানে আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের দেশের কালচার, আমাদের কোনো পলিটিক্যাল পার্টির একে অন্যের উপরে ট্রাস্ট নাই, বিশ্বাস নাই। সে বিশ্বাসের জায়গাটা নেই যে ঠিক আছে আমরা এতটুকু উদার হতে পারি না যে একজনের অধীনে আরেকজন। আজকে আওয়ামী লীগ কি কখনো বিএনপির অধীনে নির্বাচনে যাবে? অনেকবার বলেছেন। ধন্যবাদ শামা ওবায়েদ। মিস্টার স্বপন, 30 সেকেন্ডে আপনি এটা যদি বলেন যে আপনার ফোরামে গিয়ে কি আপনি বলতে পারেন? আমার ছোট মনে যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে রাজনীতিবিদরা শুধুমাত্র কি আশার বাণী শোনাবেন? আমার বক্তব্যটা হচ্ছে আজকে বাংলাদেশে $20 বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ আছে। এটাই বাংলাদেশ কি এগোয়নি এবং সেখানে কি রাজনীতিবিদদের বা রাষ্ট্রনায়কদের উনি কিন্তু আরেকটা প্রশ্ন করেছেন যে আপনি আপনার দলীয় ফোরামে গিয়ে কি এটা বলতে পারেন? এই সমস্যা হচ্ছে যে কথা বলতে গিয়ে মাঝখানে কথা না বলে তখন শেষই হয়ে যেত। না, মাঝখানে প্রশ্ন করতে হবে। হচ্ছে এখানে না মাঝখানে প্রশ্ন করতে হবে। আমাদের ডেকে আনবেন, কথা বলতে না কথা বলতে দিচ্ছি। এটা বড় সমস্যা। না মিস্টার স্বপন, আমি কথাটাকে 30 সেকেন্ডে সাজিয়েছি, কিন্তু এখন তো এটা 2 মিনিট হয়ে গেল। সেটা বলেন না, এখন 2 মিনিট লাগবে। হচ্ছে এখানে আপনি 30 সেকেন্ডে রাজনীতিবিদদের ডেকে আনবেন শুধু গালি দেওয়ার জন্য। না গালি দিচ্ছি না, রাজনীতিবিদ আজকে $20 বিলিয়ন যে রিজার্ভ, আজকে বাংলাদেশের যে ইলেকট্রিসিটির অবস্থা, আজকে বাংলাদেশে 16 কোটি মানুষের দেশে যে খাদ্যের সংসম্পন্নতা, এটা কি রাজনীতিবিদদের অবদান নয়? এটা কি আমরা চোখে দেখি না? আমি বলছি না এটা শুধুমাত্র আওয়ামী লীগের অবদান, এখানে কি রাজনীতিবিদদের অবদান আপনারা দেখেন না? দ্বিতীয়, আপনার প্রশ্নের জবাব আমি বলতে চাই, আওয়ামী লীগের দরজা সবসময় সংলাপের জন্য, আলোচনার জন্য খোলা।
অপরপক্ষ যেদিন মনে করবেন সেদিন আলোচনা হবে, সংলাপ হবে। আপনি দলীয় ফোরামে কি আপনি বলতে পারেন যে কিছুটা ছাড় দিয়ে হলেও যেন সংলাপে আমরা তো বসে? ছাড় দিতে রেডি আছি, সকল প্রকার ছাড় দিতে রেডি আছি। আচ্ছা, ধন্যবাদ। দেখি পরের আরেকটি প্রশ্ন নেই। দেশের সাথে সকল ছাড়। ধন্যবাদ আপনাকে। রাসেল হোসেন পরের প্রশ্ন করবেন। রাসেল হোসেন। কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদেরকেই হুট করে ধর্মঘটে যাওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্প্রতি আমরা ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা শুনেছি। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আশরাফ কায়সার, হুট করে কি ধর্মঘটে যাওয়া উচিত? আমার মনে হয় একদমই উচিত না, কেননা চিকিৎসা এমন একটি পেশা, এবং আমি নিশ্চিতভাবে ওই ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে চাই তারা যখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তারা নিশ্চয়ই এই মহৎ পেশার কথা বলে ভর্তি হয়েছিলেন। এবং এই পেশার মানুষ ছোটোখাটো কোনো দুর্ঘটনার কারণে, কারো বচসার কারণে অথবা একটি অনভিপ্রেত ঘটনার কারণে হঠাৎ করে ধর্মঘটে যেতে পারেন না। তাদেরকে মাথায় রাখতে হবে মানুষের জীবন মরণের সম্পর্ক রয়েছে, বাঁচা মরার প্রশ্ন রয়েছে, এবং মানুষ যখন তাদের কাছে যায় সেই দুর্ভোগের ব্যাপার। সংক্ষেপে যদি বলে, আমরা এখানে দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের সঙ্গে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হয়েছে। গণমাধ্যম কর্মীরাও যেভাবে হুটহাট হাসপাতালে ঢুকে যাচ্ছেন ক্যামেরা নিয়ে, নানাভাবে এদিক সেদিক আইসিইউতে ঢুকে, এগুলো কি সমর্থনযোগ্য? এগুলোও সমর্থনযোগ্য না। বাংলাদেশের গণমাধ্যম এমন অনেক কিছু করেন যেগুলো বিশ্বের গণমাধ্যমে কোড অফ কন্ডাক্টসে নাই। এবং বাংলাদেশের গণমাধ্যমেরও আমরা যেরকম রাজনীতিবিদদের জবাবদিহিতা চাই, আমরা গণমাধ্যমেরও জবাবদিহিতা চাই। কেননা আরও একটি দুর্ঘটনার কথা আপনাকে বলে রাখি, গণমাধ্যমের যারা সাবজেক্ট তারা এখন গণমাধ্যমের মালিকানা হয়ে যাচ্ছে। কাজেই সাংবাদিকদের কাজ করার পথ কিন্তু অনেক কমে আসছে। যেভাবে গণমাধ্যম মেডিকেল কলেজে ভেতরে ঢুকে যায়, অপারেশন থিয়েটারে ঢুকে যায়, চিকিৎসকের রুমে ঢুকে যাচ্ছে, এভাবে কিন্তু গণমাধ্যম অপারেট করে না। ধন্যবাদ আপনাকে। শামা ওবায়েদ। অবশ্যই আমি এটাতে একমত যে ডাক্তারদের এইভাবে হুট করে মানে ধর্মঘটে যাওয়া, বিশেষ করে যেখানে এক মানুষের জীবন এবং মৃত্যুর প্রশ্ন, সেখানে অবশ্যই উচিত না। এবং গণমাধ্যমের যারা কাজ করেন তারাও তো রুগী হয়ে হসপিটালে যেতে পারেন কালকে, তাদেরও চিকিৎসার প্রয়োজন হবে। এবং আমি মনে করি প্রত্যেকটি হসপিটালেরই বা ক্লিনিক যেটাই হোক, প্রত্যেকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা উচিত যে কতদূর পর্যন্ত গণমাধ্যমের কর্মীরা যেতে পারবে ভেতরে। এবং হুট করে সবসময় আমি শুধু ডাক্তার না, সব পেশার লোকজন। এরকমও হচ্ছে যে গণমাধ্যমে নানা অনিয়মের খবর আসছে বলে অনেক ডাক্তার তারা খেপে যাচ্ছে সাংবাদিকদের উপর, এরকম অভিযোগ আমরা শুনছি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে। ডাক্তারি একজনের পেশা হতে পারে, কিন্তু ডাক্তারি কিন্তু ইটস এ নোবেল প্রফেশন। এটাকে মানে সারা পৃথিবীতেই ডাক্তারি পেশাটা একটা নোবেল প্রফেশন। আপনি যখন একটি মানুষের জীবন এবং মৃত্যু নিয়ে খেলছেন, সেখানে আপনার সম্বন্ধে পেপারে বা মিডিয়াতে যেই আসুক না কেন, আপনি কিন্তু ওই নৈতিক জায়গা থেকে আপনি সরে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে শামা ওবায়েদ। দর্শকদের মতামত নেই, চতুর্থ সারিতে আপনি। আমরা ছোটোবেলায় যখন পড়েছিলাম তখন হবিতে সবসময় আমরা লিখতাম যে আমরা ডাক্তার হতে চাই। কেন ডাক্তার হতে চাই? গ্রামীণ ওই মানুষগুলিকে চিকিৎসা করার জন্য। কিন্তু আমরা যখন ডাক্তার হয়ে যাচ্ছি তখন কি আমরা ভুলে যাচ্ছি না যে আসলে আমাদের দায়িত্ব কি? আমরা কি আরেকজনকে অসুস্থ করতে এই শিক্ষাটা নিয়েছি, নাকি তাকে চিকিৎসা করার জন্য এই শিক্ষাটা নিয়েছি? অনেক ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে টি শার্ট পরা, তার পেছনে। ডাক্তারদের হুট করেই ধর্মঘটে যাওয়া অবশ্যই সমর্থনযোগ্য নয়, তবে এর সাথে সাথে ধর্মঘটে যাওয়ার যে কারণগুলো সৃষ্টি হচ্ছে, দায়িত্বশীল সরকার মন্ত্রণালয়কে অবশ্যই ওই কারণগুলো দেখতে হবে, যাতে এই অনভিপ্রেত অপ্রত্যাশিত ঘটনা বা মিডিয়ার সাথে তাদের যে দ্বন্দ্ব, যার ফলে এই দুর্ঘটনাগুলো যাতে বন্ধ হয়, এ ব্যাপারে অবশ্যই সরকার দায়িত্বশীল আচরণ করবেন। ধন্যবাদ আপনাকে। তাসলিমা সুলতানা, এটার ব্যালেন্স কিভাবে হতে পারে? চিকিৎসকরা তাদের তো জীবন মৃত্যু বা জীবন দান করা হচ্ছে তাদের প্রধান কাজ। তো শুধু চিকিৎসক বলে না, যে কোনো আন্দোলনে ধর্মঘট হচ্ছে শেষ উপায়। তারা কি আসলে ধাপে ধাপে সেই জায়গাগুলো পার হয়েছেন, নাকি তারা একটা ঘটনা ঘটেছে পরের দিন ধর্মঘট ডেকে ফেলেছেন? তার মানে হচ্ছে তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ধর্মঘট হচ্ছে একদমই, এবং ধর্মঘট চলাকালীন সময়েও একটা রোস্টার করা যেতে পারে, কারণ যেগুলো নাকি একেবারে মানুষের জীবন মৃত্যুর সাথে যেই সমস্ত পেশাগুলো সার্ভিস তো বন্ধ হচ্ছে না, সেটাই বলা হচ্ছে। কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না হলেও যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। এবং আমরা পত্রপত্রিকা মারফত দেখেছি যে ইমার্জেন্সি রোগী, হাত কাটা রোগী এসে দাঁড়িয়ে আছে, স্কলারশিপ গেট বন্ধ। মানে এটা কোন ধরনের দায়িত্বের পরিচয় একজন চিকিৎসক? ধন্যবাদ আপনাকে। মিস্টার স্বপন। দেখুন, আমার বক্তব্যটি হচ্ছে যে আসলে সমাজে আমরা সবাই কেন জানি মানি মেকিং মেশিন হয়ে যাচ্ছি, সব সেক্টরে মানুষই, সেটা পলিটিশিয়ান বলি, সরকারি চাকরিজীবী বলি, বা আপনার হচ্ছে চিকিৎসক বলি। কিছু পেশা আছে যে পেশায় কখনো আবেগ, অনুভূতি, রাগ বিরাগের কোনো জায়গা নেই। যেমন ধরুন পলিটিশিয়ান কখনো ধর্মঘট করতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো হরতাল ধর্মঘট এক জিনিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো ধর্মঘট করতে পারে না।
সেবা সংস্থা, ফায়ারম্যান, চিকিৎসক, আপনার লাইনম্যান, তারা কখনো ধর্মঘট করতে পারে না। শিক্ষক কখনো ধর্মঘট করতে পারে না, এবং গণমাধ্যম কর্মীরা, তাদের কখনোই ধর্মঘট করা উচিত নয়। ধন্যবাদ আপনাকে আবু সাইদ আল মাহমুদ স্বপন। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদেরকেও। আর আমি দুঃখ প্রকাশ করছি, অনেকেই হাত তুলেছেন কিন্তু সেই সুযোগ আমি দিতে পারিনি। ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি ঢাকাতেই হবে। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।